ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম ক্লাস 25 ইংলিশে নেট এবং সেটের প্রিপারেশনের এই সিরিজে আমরা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ক্লাসেস কন্টিনিউ করছি, যেখানে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইকো ক্রিটিসিজম নিয়ে, এবং আজকের ক্লাসটি হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ক্লাস নাম্বার 25। আশা করছি সবাই তোমরা ক্লাস নাম্বার 24 পর্যন্ত প্রত্যেকটি ক্রিটিসিজমের যে ক্লাস ক্রনোলজিক্যাল অর্ডারে সবাই ফলো করেছো। যদি না করে থাকো চাইলে তোমরা করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। এছাড়াও নেট এবং সেটের এই যে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম, এটা একটা সেপারেট প্লেলিস্ট আমি বানিয়ে রাখছি, তোমরা চাইলে আমার এই প্লেলিস্টটা ভিজিট করতে পারো। আশা করছি নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের এই ক্লাসগুলো যথেষ্ট হেল্পফুল হবে। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নেট এবং সেটের প্রস্তুতির উদ্দেশ্যে আমাদের চ্যানেলে তোমরা বিশেষ পেইড মেম্বারশিপ কোর্স পেয়ে যাবে, যেখানে নেট এবং সেটের প্রত্যেকটি বিষয় নিয়ে ইন ডিটেইল ফুল কোর্স ভিত্তিক আলোচনা এবং সঙ্গে প্রশ্নপত্রেরও ডিসকাশন থাকবে। খুব স্বল্প মূল্যে তোমরা এই মান্থলি পেড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো। পেড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্নপত্রের প্র্যাকটিস সেট পেতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। এই দুটোর লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছি আজকের আলোচনাতে। ইকো ক্রিটিসিজম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, যেটা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমেরই একটা পার্ট। এই ক্লাসে আমরা ইকো ক্রিটিসিজম কি, তার সংজ্ঞা, তার মূল ধারণা, কোর আইডিয়াস, বেসিক অ্যাজাম্পশনসগুলো নিয়ে আলোচনা করব, তার উৎস নিয়ে আমরা আলোচনা করব, তার এইমস নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা ইকো ক্রিটিসিজমের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঐতিহাসিক যে বিকাশ, সেই বিকাশ নিয়ে আলোচনা করব, সেই বিকাশের বিভিন্ন স্টেজ নিয়ে আলোচনা করব, এবং ইকো ক্রিটিসিজমের যে মেজর ট্র্যাডিশনস, সেই আমেরিকান ট্র্যাডিশন, ব্রিটিশ ট্র্যাডিশন ইত্যাদি নিয়েও আমরা আজকের ক্লাসে ইন ডিটেইল আলোচনা করব। তাই আশা করছি আজকের ক্লাসটা ইকো ক্রিটিসিজম প্রিপারেশনে তোমাদের সবার ক্ষেত্রেই হেল্পফুল হবে। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। দেখো, সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইকো ক্রিটিসিজমের ডেফিনেশন এবং কোর আইডিয়া। ইকো ক্রিটিসিজমের সংজ্ঞা কি, ইকো ক্রিটিসিজম কি, সেটা আমাদেরকে বেসিক্যালি জানতে হবে সবার প্রথমে। দেখো, ইকো ক্রিটিসিজম হচ্ছে সাহিত্য এবং প্রাকৃতিক যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে আমাদের অধ্যয়ন। মানে ইকো ক্রিটিসিজম বলতে গেলে আমরা লিটারেচার এবং যে প্রকৃতি, এই দুইয়ের মধ্যে সম্পর্ককে নিয়ে পড়বো, এটাই হচ্ছে ইকো ক্রিটিসিজম। আর এই ইকো ক্রিটিসিজমকে ইউকেতে মানে ব্রিটিশ যুক্তরাজ্যে কিন্তু অনেক সময় গ্রিন স্টাডিজও বলা হয়ে থাকে। মানে লিটারেচার ইকুয়াল টু নেচার হচ্ছে ইকো ক্রিটিসিজম বেসিক্যালি বলতে গেলে। বোঝা গেছে? এই যে ইকো ক্রিটিসিজম, এই ইকো ক্রিটিসিজম শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, ওইকোস, OIKOS, ওইকোস প্লাস ক্রিটিস, KRITIS, ক্রিটিস। ওইকোস হচ্ছে ঘর বা আবাসস্থল, যেটাকে বলা হচ্ছে মানে আমাদের পৃথিবী, আর ক্রিটিস হচ্ছে বিচারক, KRITIS। তাহলে এই যে দুটো গ্রিক টার্ম ওইকোস আর ক্রিটিস, ঘর এবং বিচারক, এই দুটোর আক্ষরিক অর্থ কি না, এই দুটোর আক্ষরিক অর্থ হচ্ছে বাসযোগ্য পৃথিবী বা পরিবেশের রক্ষণাবেক্ষণ নিয়ে বিচার বিশ্লেষণ। এই ইকো ক্রিটিসিজম শব্দটা সবার প্রথম উইলিয়াম রুকার্ট 1978-এ তার যে প্রবন্ধ বা এসে, সেই প্রবন্ধতে এই যে ইকো ক্রিটিসিজম শব্দটা সবার প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন উইলিয়াম রুকার্ট। এছাড়াও চেরিল গ্লোডফেল্টিকেও ইকো ক্রিটিসিজমের অন্যতম প্রতিষ্ঠাতাও বলা হয়, কারণ তার মতে সাহিত্যের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্কের অধ্যয়ন বা পড়াশুনোই হচ্ছে ইকো ক্রিটিসিজম, যেটাকে আমরা ইকো ক্রিটিসিজমের একদমই বেসিক বলে জানি, বা ইকো ক্রিটিসিজমের ধারণা বা সংজ্ঞা হিসেবে আমরা জানি। আর এটাকে ব্রিটিশ যুক্তরাজ্যে গ্রিন স্টাডিজ বলে, সেটাও জানলাম, কারণ ব্রিটিশ যুক্তরাজ্যের সেই সাহিত্য তত্ত্বে বা লিটারারি থিওরিতে ইকো ক্রিটিসিজমকে গ্রিন স্টাডিজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আমরা জোনাথন বেটের নাম পাবো পরবর্তীকালে, এই ধারার অন্যতম প্রবক্তা ছিলেন তিনি। আমেরিকান ইকো ক্রিটিসিজম পাবো, এগুলো সবই আমি আলোচনা করব। আমেরিকান ইকো ক্রিটিসিজমে দেখতে পাবো প্রকৃতির প্রশংসা, আর ব্রিটিশ গ্রিন স্টাডিজে আমরা দেখতে পাবো পরিবেশের প্রতি সেই যে আসন্ন হুমকি বা সতর্কবার্তা, তার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। বোঝা গেছে? তাহলে ইকো ক্রিটিসিজম হচ্ছে পরিবেশের সাথে লিটারেচারের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে অধ্যয়ন। এবং ইউকেতে এটাকে গ্রিন স্টাডিজ বলা হতো, এবং ইউকেতে বেশি ফোকাস করা হতো পরিবেশের ওপরে যে হুমকি নেমে আসছে সেই বিষয়ে, আর আমেরিকাতে এটাতে বেশি ফোকাস করা হতো কোন বিষয়ে না, প্রকৃতির সেই প্রশংসা, সেই প্রকৃতির বর্ণনার উপরে। বোঝা গেছে? এবং ইকো ক্রিটিসিজম শব্দটা এসেছে ঐকোস আর ক্রিটিস নামক দুটো গ্রিক শব্দ থেকে, যার মানে হচ্ছে এই যে বসবাসযোগ্য পৃথিবী বা পরিবেশের রক্ষণাবেক্ষণ নিয়ে বিচার বিশ্লেষণ করা। এবং 1978-এ উইলিয়াম রুকার্টের এসেতে আমরা এই ইকো ক্রিটিসিজম শব্দটা সবার প্রথমে ব্যবহৃত হয়েছে, সেটাও দেখতে পাই। এরপরে আমরা আলোচনা করব ইকো ক্রিটিসিজমের কোর আইডিয়াস বা মূল ধারণাগুলি নিয়ে। দেখো, ইকো ক্রিটিসিজম মূলত সাহিত্যের মাধ্যমে বেশ কিছু জিনিসকে বিশ্লেষণ করে। যেমন কি সবার প্রথমেই আমরা দেখতে পাবো যে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম ভার্সেস বায়োসেন্ট্রিসিজম। অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম কি? এটা হচ্ছে মানুষ্যকেন্দ্রিকতা। মানুষ্যকেন্দ্রিকতা কি না, মানুষ্যকেন্দ্রিকতা হচ্ছে এমন একটা বিশ্বব্যাপী ধারণা যেখানে এটা বিশ্বাস করা হয় যে মানুষই এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা, মানে এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দুই হচ্ছে মানুষ। এবং এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম, এটা হচ্ছে ইকো ক্রিটিসিজম বা এই যে পরিবেশবাদী আলোচনা, এর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানথ্রোপোস হচ্ছে মানুষ, আর কেন্ট্রন মানে কেন্দ্র। এখানে আমরা মানুষের শ্রেষ্ঠত্ব দেখতে পাবো। প্রকৃতি যে কেবলই সম্পদ, সেটা এখানে বলা হয়েছে। মানুষের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে, সেটা বলা হয়েছে এই ধারণা অনুযায়ী। এবং ইকো ক্রিটিসিজমে এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে। আর বায়োসেন্ট্রিসিজম কি না, প্রাণ কেন্দ্রিকতা। বায়োসেন্ট্রিসিজম হচ্ছে প্রাণ কেন্দ্রিকতা। তো এই প্রাণ কেন্দ্রিকতা কি আবার না, প্রাণ কেন্দ্রিকতা হচ্ছে কি, এটা একটা নৈতিক দৃষ্টিভঙ্গি যেটার দ্বারা এটা বিশ্বাস করা হয় যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণের, মানে মানুষ বলো, পশু পাখি বলো, গাছপালা বলো, এমনকি যে ছোটোখাটো অণুজীব যেগুলো, এগুলো বলো, এদের প্রত্যেকেরই নিজস্ব একটা মূল্য আছে। সেটা মানুষের কোনো কাজে আসুক বা না আসুক, প্রত্যেকেরই কিন্তু তাদের যথেষ্ট মূল্য রয়েছে এই মহাবিশ্বে। সেটাই হচ্ছে বায়োসেন্ট্রিসিজম বা প্রাণকেন্দ্রিকতা। মানে সহজভাবে বলতে গেলে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম হচ্ছে মানুষ কেন্দ্রিকতা, এর ঠিক বিপরীত হচ্ছে কি বায়োসেন্ট্রিসিজম, যে মানুষ এছাড়াও যে সমস্ত প্রাণ পৃথিবীতে রয়েছে প্রত্যেকেরই নিজস্ব মূল্য রয়েছে। তাহলে বেসিক্যালি বলতে গেলে অ্যানথ্রোপোসেন্ট্রিসিজমের বিপরীতই হয়ে যাচ্ছে বায়োসেন্ট্রিসিজম, তাই না? বায়োস গ্রিক শব্দ, তাই তো, যার অর্থ কি যে জীবন বা প্রাণ, আর আবার কেন্ট্রন আসছে যার অর্থ হচ্ছে কেন্দ্র। তাহলে পৃথিবীকে কেবলই যে মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে বা গুরুত্ব দেওয়া হবে তা নয়, বরং প্রাণের অস্তিত্বের প্রয়োজনে পৃথিবীকে দেখতে হবে, সমস্ত জীবিত প্রাণীকে সমান গুরুত্ব দিতে হবে, এটাই বলছে বায়োসেন্ট্রিসিজম। এবং এই যে ইকো ক্রিটিসিজম, এর মূল ধারণা হিসেবে আমরা কিন্তু পেয়ে যাব এই অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম ভার্সেস বায়োসেন্ট্রিসিজম। তাহলে ইকো ক্রিটিসিজমের যে কোর আইডিয়াস বা মূল ধারণা বা প্রধান লক্ষ্য, এই হিসেবে আমরা যদি বলি সাহিত্য এবং প্রকৃতি, সাহিত্য কিভাবে মানুষের মনে প্রকৃতি বা নেচার সম্পর্কে একটা ধারণা তৈরি করে, সেটা বিশ্লেষণ করাই হচ্ছে এর মূল লক্ষ্য। এবং এটাই এই যে ইকো ক্রিটিসিজম, এর কোর আইডিয়া হিসেবে একটা বলতে পারি, তাই তো। আর কি না, আচরণের প্রভাব। যেমন সাহিত্যে যে সমস্ত জিনিস বর্ণনা করা হয়, মানে প্রকৃতির যে জিনিসগুলো বর্ণনা করা হয়, এগুলো বাস্তব জীবনে মানুষের পরিবেশের প্রতি আচরণকে কিভাবে প্রভাবিত করছে, সেটা দেখা হচ্ছে এর মূল লক্ষ্য। তাহলে এটাকেও আমরা একটা কোর আইডিয়া বলতে পারি। আর আমরা কি দেখতে পাই যে বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যা রয়েছে, তাই না? ইকো ক্রিটিসিজম মূলত সেই সমস্ত বিষয়গুলোর ওপরে আলোকপাত করে, যেমন কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, পলিউশন, দূষণ, ডেভেলপমেন্ট, উন্নয়ন, আর ইকোসাইড মানে হচ্ছে প্রকৃতি বা পরিবেশ ধ্বংস করা। দেখো, সাহিত্যে
কিভাবে কলকারখানা এবং প্রযুক্তির বিস্তার প্রকৃতির সেই সহজ সরল রূপটাকে ধ্বংস করে দিয়েছে সেটা দেখানো হয়, তাই না? এছাড়াও বাতাস, জল বা মাটির দূষণ সাহিত্যের একটা চরিত্র বা পটভূমিকে কিভাবে প্রভাবিত করে সেটা বিশ্লেষণ করা হয় এখানে। আর কি, যে তথাকথিত সেই যে মডার্ন ডেভেলপমেন্ট এর নামে তখন যে বন, পাহাড়, জঙ্গল সবকিছু ধ্বংস করা হচ্ছে, সেই যে বাস্তু সংস্থানগত সংকট তৈরি হচ্ছে, ইকো ক্রিটিসিজম সেটা নিয়েও আলোচনা করে, মানে সমালোচনা করে। আর কি ইকোসাইড, যুদ্ধের বা লোভের কারণে কোনো নির্দিষ্ট অঞ্চলের যে পরিবেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে সেই যে পরিবেশগত গণহত্যা, তার যে ইমেজ সেটাও কিন্তু সাহিত্যের আকারে ফুটে উঠছে এখানে। বোঝা গেছে? তাহলে আমরা বুঝলাম যে ইকো ক্রিটিসিজমের মূল ধারণা হিসেবে আমরা দেখতে পাচ্ছি সাহিত্য মানুষের নেচার সম্পর্কে ধারণা তৈরি করে দিচ্ছে, বাস্তব জীবনে মানুষের আচরণকে প্রভাবিত করছে এই ধারণা। আর কি না, আর দেখছি ইকো ক্রিটিসিজম গুরুত্ব দিচ্ছে শিল্পায়ন, দূষণ, উন্নয়ন এবং পরিবেশ ধ্বংসের ওপরে, মানে এগুলো নিয়ে যথেষ্ট সমালোচনা করা হচ্ছে এই শাখায়, লিটারেরি ক্রিটিসিজমের এই শাখায়। দেখো, ইকো ক্রিটিসিজমকে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি। প্রধানত আমরা দুটো পর্যায়ে ইকো ক্রিটিসিজমকে ভাগ করি, ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ। আমরা ফেমিনিজমেও পেয়েছিলাম ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ। তো এই যে ইকো ক্রিটিসিজম, এখানেও আমরা কিন্তু ওয়েভ পাবো, দুটো ওয়েভ আছে, তাই না? ফার্স্ট ওয়েভে আমরা কি দেখেছিলাম, যে প্রকৃতি বিষয়ক লেখালেখি হচ্ছে, নেচার রাইটিং, প্রকৃতির সৌন্দর্য বর্ণনার উপরে জোর দেওয়া হয়েছে। আর সেকেন্ড ওয়েভে দেখতে পেলাম যে শুধু বন জঙ্গল নয়, বরং এই যে শহুরে পরিবেশ, এই যে শিল্পায়ন, এই যে সামাজিক ন্যায় বিচার, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে। তাহলে ইকো ক্রিটিসিজমের দুটো পর্যায় কিন্তু রয়েছে, এটা মাথায় রাখবো। এরপরে আমরা আলোচনা করব ইকো ক্রিটিসিজমের রুট সম্পর্কে বা মূল ভিত্তি সম্পর্কে। দেখো, ইকো ক্রিটিসিজম মূলত একটা আন্ত বিষয়ক বা ইন্টারডিসিপ্লিনারি উৎস থেকে এসেছে, মানে এটা অনেকগুলো বিষয়ের সংমিশ্রণে তৈরি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে বহু বিষয়ক দৃষ্টিভঙ্গি। মানে ইকো ক্রিটিসিজম যে কেবল লিটারেচারের স্টুডেন্টরাই পড়বে তা কিন্তু নয়, এটা বুঝতে গেলে আমাদেরকে আরো অনেকগুলো বিষয় একসাথে বুঝতে হবে বা সেই বিষয়গুলোর সাহায্য নিতে হবে। যেমন কি ফিলসফি, দর্শন, সোশিওলজি, সমাজবিদ্যা, ইকোলজি মানে বাস্তু সংস্থান বা জীববিজ্ঞান, ফেমিনিজম নারীবাদ, আর কি মার্কসিজম মার্ক্সবাদ, ডেভেলপমেন্ট স্টাডিজ উন্নয়নমূলক অধ্যয়ন। কারণ আমরা জানি দর্শন আমাদেরকে শেখায় যে মানুষ হিসেবে প্রকৃতির প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। এনভায়রনমেন্টাল ফিলসফি নিয়ে আলোচনা করতে গিয়ে ইকো ক্রিটিকরা কি দেখেন না, মানুষ কি নিজেকে প্রকৃতির মালিক মনে করছে নাকি প্রকৃতির অংশ মনে করছে, তাই না? আর এটাই তো ইকো ক্রিটিসিজমের সেই ফিলসফিক্যাল ফাউন্ডেশন। এছাড়াও সোশিওলজি, তো সমাজ কিভাবে প্রকৃতিকে দেখে এবং তাকে ব্যবহার করে সেটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইকো ক্রিটিসিজমে। সমাজের শ্রেণীবিভাগ, নগরায়ন, মানুষের জীবনযাত্রার ধরন কিভাবে পরিবেশের ওপরে প্রভাব ফেলছে সেটা সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে ইকো ক্রিটিসিজমে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও এই যে ইকোলজি মানে জীববিজ্ঞান, এই যে ইকো ক্রিটিসিজম এর বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে এই ইকোলজি বা জীববিজ্ঞান, তাই না? প্রকৃতিতে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ কিভাবে একে অপরের উপরে নির্ভর করে বেঁচে থাকে, মানে ইকোসিস্টেমটা কিভাবে চলে, সেই যে বৈজ্ঞানিক যে তথ্য, সেই তথ্যগুলোকে ক্রিটিকরা সাহিত্যের ব্যাখ্যায় ব্যবহার করেন এই ইকো ক্রিটিসিজমের ক্ষেত্রে। এরপরে আমরা ফেমিনিজম দেখতে পাচ্ছি, তো এখান থেকেই জন্ম নিয়েছে ইকো ফেমিনিজম। এই মতবাদে আমরা কি দেখি না, পুরুষতান্ত্রিক সমাজে যেভাবে নারীকে শোষণ করা হচ্ছে, ঠিক একইভাবে প্রকৃতিকেও কিন্তু শোষণ বা অবদমন করা হয়েছে। প্রকৃতি এবং নারী উভয়ের ওপরই কিন্তু আধিপত্য বিস্তারের মানসিকতা এখানে যে এক সূত্রে গাঁথা সেটা আলোচনা করা হয়েছে। সেটাই হচ্ছে এর ক্ষেত্রে ফেমিনিজমের ভূমিকা। আর মার্কসিজম, দেখো মার্ক্সবাদ সম্পদ এবং উৎপাদনের উপরে জোর দেয়। তো ইকো ক্রিটিসিজমে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় যে পুঁজিবাদ মানে ক্যাপিটালিজমের কারণে বড় বড় যে কোম্পানিগুলো লাভের আশায় কিভাবে প্রাকৃতিক সম্পদগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং গরিব মানুষগুলোকে পরিবেশগত সেই সমস্ত বিপর্যয়ের মুখে যে ঠেলে দিচ্ছে সেই দিকটা।
আর উন্নয়ন বললে আমরা কি বলবো, যে উন্নয়ন বা প্রগতি মানেই কি বড় বড় বিল্ডিং হবে, তার মানেই কি গাছগুলো কেটে নেওয়া হবে, বন জঙ্গল ধ্বংস করে দেওয়া হবে। তো ইকো ক্রিটিসিজম এই প্রশ্নটাই করছে, আধুনিক উন্নয়নের নামে পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে এই ডেভেলপমেন্ট স্টাডিজেরই কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে। তাহলে আমরা সেদিক থেকে দেখলে বুঝতে পারছি যে ইকো ক্রিটিসিজম কিন্তু বিভিন্ন বিষয়ের একটা সংমিশ্রণ, তাই না? একটা বহু বিষয়ক দৃষ্টিভঙ্গি বা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কেবলই যে সাহিত্যের স্টুডেন্টরা পড়বে তা নয়, এটা বুঝতে গেলে আমাদেরকে এই প্রত্যেকটি সেকশনের সাহায্য নিতে হবে, বা এই প্রত্যেকটি সেকশনের সাহায্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা এইগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, কারণ ইকো ক্রিটিসিজম ইজ আ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। বোঝা গেছে? এরপরে আমরা দেখব এইমস অফ ইকো ক্রিটিসিজম। ইকো ক্রিটিসিজমের উদ্দেশ্য কি? দেখো, ইকো ক্রিটিসিজমের মূল লক্ষ্য কেবলই যে লিটারেচার পড়া তা নয়, বরং এই লিটারেচারের মাধ্যমে পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলে দেওয়া। সাহিত্যের যেসব শাখায় সেই নেচারকে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে, কোন কোন শাখায়? ভ্রমণ কাহিনীতে দেখি আমরা, বা ডায়েরি রাইটিং এ দেখি, তো সেগুলোকে গভীরভাবে এক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস করা হয়। লেখক কিভাবে গাছপালা, পশু পাখি, ল্যান্ডস্কেপ ইত্যাদি বর্ণনা করছেন, এবং সেই বর্ণনার আড়ালে কোনো পরিবেশগত বার্তা লেখকের দ্বারা আছে কিনা সেটা খুঁজে বের করাই হচ্ছে এই ইকো ক্রিটিসিজমের অন্যতম কাজ বা লক্ষ্য। এছাড়াও স্থান বা প্লেস বিশ্লেষণ করা। ইকো ক্রিটিসিজমের স্থান বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্থানকে এদিক থেকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: ফিজিক্যাল, টপোগ্রাফিক্যাল এবং বিল্ট এনভায়রনমেন্ট। ফিজিক্যাল হচ্ছে ভৌত, মাটির গঠন, আবহাওয়া বা জলের মতো এই যে সমস্ত উপাদানগুলো, এগুলো সাহিত্যে কিভাবে এসেছে। টপোগ্রাফিক্যাল কি? ভূ সংস্থানিক, মানে পাহাড়, পর্বত, নদী বা সমুদ্রের মতো সেই সমস্ত নির্দিষ্ট এই যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো কিভাবে কোনো গল্পের বা কোনো কবিতার সেই প্লটগুলো এগুলো তৈরি করে দিচ্ছে সেটা। আর কি না, একটা বিল্ট এনভায়রনমেন্ট, মানে একটা নির্মিত পরিবেশ, মানুষের তৈরি শহর, মানুষের তৈরি কলকারখানা প্রকৃতির সাথে কিভাবে খাপ খাচ্ছে, বা প্রকৃতির কি ক্ষতি করছে বা কোনো লাভ করছে কিনা সেটাও দেখা। এগুলো কি ইকো ক্রিটিসিজমের এইম বা উদ্দেশ্য। আর কি না, এক্সপ্যান্ড লিটারারি ক্যানন, সাহিত্যিক ধারায় পরিবেশ বিষয়ক লেখাকে অন্তর্ভুক্ত করা, লিটারারি ক্যাননটাকে বিস্তার করা। এতদিন পর্যন্ত কি হতো, সাহিত্যে কেবল মানুষের সেই প্রেম, বিরহ, যুদ্ধ, রাজনীতি, হিস্ট্রি ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিয়ে লেখা হতো, মানে যেটাকে লিটারারি ক্যানন বলা হয় আর কি। লিটারারি ক্যাননে এই সমস্ত জিনিস ইনক্লুড ছিল। তো ইকো ক্রিটিসিজমের উদ্দেশ্য হচ্ছে যেসব বই বা টেক্সট পরিবেশ এবং প্রকৃতি নিয়ে কথা বলে সেগুলো সাহিত্যের মূল ধারায় নিয়ে আসা, এবং সেগুলোকেও কিন্তু সেই পাঠ্যসূচিতে জায়গা করে দেওয়া। আর কি, সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ন্যাচারাল ওয়ার্ল্ড, নট জাস্ট সোশ্যাল কনস্ট্রাক্ট, মানে পরিবেশকে কেবল এই যে সামাজিক ধারণা হিসেবে না দেখে প্রাকৃতিক জগৎ হিসেবে দেখা। আমরা জগৎ বলতে আমাদের সমাজ, রাজনীতি এবং ভাষাকে বুঝতে পারছি, তাই তো, যেটাকে সোশ্যাল কনস্ট্রাক্ট বলা হচ্ছে। কিন্তু ইকো ক্রিটিসিজম আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষের তৈরি এই সমাজের বাইরেও একটা বিশাল প্রাকৃতিক জগৎ আছে যার উপর আমরা সবাই নির্ভরশীল। মানে জগৎ বলতে তাহলে শুধুমাত্র মানুষ নয় বা সোশ্যাল কনস্ট্রাক্ট নয়, বরং মানুষ সহ সমগ্র জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারই হচ্ছে এই ন্যাচারাল ওয়ার্ল্ড। এটা মনে করিয়ে দেওয়াও কিন্তু এই ইকো ক্রিটিসিজমের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি। তাহলে ইকো ক্রিটিসিজমের উদ্দেশ্য হচ্ছে আমাদের এমন একটা চশমা পরিয়ে দেওয়া যেটা দিয়ে আমরা সাহিত্য পড়ার সময় কেবলই আমাদের সমস্যা না দেখে, মানে মনুষ্য জাতির সমস্যা না দেখে পরিবেশের সমস্যাগুলোকেও যেন আমরা অনুভব করতে পারি। সেটাই মূলত ইকো ক্রিটিসিজমের উদ্দেশ্য। আশা করি ইকো ক্রিটিসিজম কি, ইকো ক্রিটিসিজমের ধারণা বা সংজ্ঞা কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে এর উৎপত্তি, প্রথম কোথায় এর ব্যবহার হয়েছিল শব্দ হিসেবে, ইকো ক্রিটিসিজমের ওয়েভ, ইকো ক্রিটিসিজমের ইন্টারডিসিপ্লিনারি রুটস, তার এইমস এবং তার যে কোর আইডিয়াস ইত্যাদি সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব এর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা ঐতিহাসিক বিকাশ। দেখো, ইকো ক্রিটিসিজম তো হঠাৎ করে চলে আসেনি, বরং সেই 70-এর দশকে শুরু হয়ে ধাপে ধাপে এসেছে। যেমন প্রথমে 70-এর দশকে এর যে প্রাথমিক বা আর্লি রুট সম্পর্কে আমরা কি জানতে পারি না, এই সময় মূলত পরিবেশ এবং সাহিত্যের সম্পর্ককে একটা
একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জোসেফ মিকার 1972 সালে তার যে বিখ্যাত বই দ্য কমেডি অফ সার্ভাইভাল, এটাতেই সবার প্রথম এই যে লিটারারি ইকোলজি, সাহিত্যিক বাস্তু সংস্থান, এই যে শব্দটা, এটা তিনি ব্যবহার করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন এই শব্দটা ব্যবহার করে যে মানুষ যেভাবে সাহিত্য রচনা করছে তার সাথে প্রকৃতির টিকে থাকার লড়াই একটা গভীর সম্পর্কে কিন্তু সম্পর্কিত রয়েছে, মানে এই বিষয়ে দৃষ্টি আরোপ করতে হবে। তার এই যে কাজ, এটা হচ্ছে ইকো ক্রিটিসিজমের মাইলস্টোন। কোনটা? দ্য কমেডি অফ সার্ভাইভাল। বোঝা গেছে, কমেডি অফ সার্ভাইভাল বাই জোসেফ মিকার 1970। এছাড়াও আমরা কার্ল ক্রোবারকে দেখতে পাই, তিনি তার সেই এসেতে, যেটা সেই বিখ্যাত জার্নাল PMLA তে প্রকাশিত হয়েছিল, সেই এসেতে প্রথম লিটারারি ক্রিটিসিজমে ইকোলজিক্যাল, এই যে ইকোলজিক্যাল এই যে শব্দটা, এটা ব্যবহার করেন। এবং সাহিত্য বিশ্লেষণে পরিবেশের দৃষ্টিভঙ্গি যে যুক্ত করা হলো, সেটার একটা বড় পদক্ষেপ হচ্ছে এই এসের থ্রু এই যে টার্মটা ইউজ করা। তাহলে জোসেফ মিকার এবং কার্ল কোবারের অবদান দেখলাম, যারা ইকোলজিক্যাল, লিটারারি ইকোলজি নামক শব্দগুলোকে ইনক্লুড করেছেন লিটারারি ক্রিটিসিজমে, এবং এর মাধ্যমে পরিবেশের ওপরে গুরুত্ব আরোপ করেছেন যে লিটারারি ক্রিটিসিজমে এই যে দিকটা, পরিবেশগত দিকটাও যুক্ত হওয়া জরুরি, তাই না? তাহলে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা ঐতিহাসিক পটভূমি বা বিকাশ দেখতে গিয়ে আমরা বেশ কয়েকটি ফেজ দেখতে পাবো এই ইকো ক্রিটিসিজমের। প্রথমে 1970-এর দশক দেখতে পেলাম, যেখানে জোসেফ মিকার, কার্ল ক্রোবার, এরা সব লিটারারি ইকোলজি, ইকোলজিক্যাল এই শব্দগুলো সবার প্রথম এই সাহিত্য সমালোচনাতে অ্যাড করেছিলেন। এরপরে আমরা 70-এর দশকে, 1917-এর দশকের শেষ ভাগে ইকো ক্রিটিসিজম যে একটা সুসংগঠিত রূপ পেতে শুরু করেছে সেটা দেখতে পাবো। তাই 1970s-এর এই যে শেষ ভাগকে বলা হচ্ছে ফরমেশন স্টেজ। ইকো ক্রিটিসিজম ফর্ম হতে শুরু করেছিল। তাহলে 1970s-এর আর্লি পিরিয়ডটাতে আমরা দেখেছিলাম বেশ কিছু শব্দ লিটারারি ক্রিটিসিজমে অ্যাড হয়েছে বেশ কিছু থিওরিস দ্বারা। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার ফাউন্ডেশন স্টেজটাকে, বললাম যে কয়েকটা স্টেজে এটা হয়েছিল। তো ফাউন্ডেশন স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েস্টার্ন লিটারেচার অ্যাসোসিয়েশন, WLA। WLA আমেরিকার একটা সংগঠন। বিভিন্ন সভায় এবং সেমিনারে এই যে সাহিত্যিকরা, এরা প্রথম আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে যে কিভাবে পরিবেশ এবং সাহিত্যকে একসাথে দেখা যায়। এই যে সভাগুলো, এগুলো থেকেই মূলত ইকো ক্রিটিসিজমের আজকের এই যে ধারণা, এটা জন্ম নিয়েছে। এখানে বিভিন্ন গবেষক একত্রিত হয়েছেন, একত্রিত হয়ে পরিবেশবাদী সাহিত্যকে, মানে এনভায়রনমেন্টাল লিটারেচারকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করেছেন। এরপরে 1980-র দশকে আমরা দেখতে পাই যে ইকো ক্রিটিসিজম একটা শক্তিশালী এবং স্বীকৃত লিটারারি থিওরি হিসেবে আত্মপ্রকাশ করল। 1980s-এর সেই ফর্মাল বিগিনিং যেটা ইউএসএতে হয়েছিল সেটা আমরা দেখতে পাই। এই সময় ইকো ক্রিটিসিজম এই ধরনের বিচ্ছিন্ন, মানে টুকরো টুকরো আলোচনা থেকে বেরিয়ে এসে একটা সুনির্দিষ্ট ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বা সমালোচনা বা ক্রিটিসিজম প্রসিডিওর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটা একটা সাবজেক্ট, মানে ফ্রিলি এটা একটা রিসার্চের সাবজেক্ট হিসেবে গণ্য হতে শুরু করে। আগে তো ইকো ক্রিটিসিজমের উপরে সেভাবে ফোকাস করা হতো না। তো এই জায়গাতে এসে আমরা দেখতে পাই একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। পরিবেশবাদী সাহিত্য নিয়ে গবেষণার জন্য একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা একটা নিয়মাবলী এই সময় গড়ে উঠেছে। কিভাবে একটা টেক্সটের ভেতর পরিবেশগত সংকট খুঁজে বের করতে হয় সেটা দেখার মাধ্যমে এর পথ চলা শুরু হয়েছে। এরপরে আমরা 90-র দশকে কি দেখতে পাচ্ছি? ইনস্টিটিউশনালাইজেশন, মানে প্রাতিষ্ঠানিকীকরণ। এই যে 90-র দশকে ইকো ক্রিটিসিজম শুধুমাত্র যে আমেরিকাতে সীমাবদ্ধ ছিল তা নয়, যেটা আমেরিকার গণ্ডি পেরিয়ে ইউকে, মানে ব্রিটিশ যুক্তরাজ্য এবং সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়ে। এবং এই সময়ের কিছু বিখ্যাত ঘটনা আমরা দেখতে পাই, যেমন কি অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিটারেচার অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠা, যেটা 1992-তে হয়েছিল। এটা ইকো ক্রিটিসিজমের ইতিহাসে সবচেয়ে বড় মাইলস্টোন আমরা বলতে পারি। কো ফাউন্ডেড বাই চেরিল গ্লোডফেল্টি। এই সংগঠনের লক্ষ্য কি না, পরিবেশ এবং সাহিত্য গবেষকদের একটা ছাদের তলায় নিয়ে আসা। এবং বর্তমানে এটা আমরা দেখতে পাই বিশ্বব্যাপী পরিবেশবাদী সাহিত্যের গবেষণায় নেতৃত্ব দিচ্ছে এটা, বা একদমই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে এনভায়রনমেন্টাল লিটারেচার, সেই লিটারেচারের রিসার্চের ক্ষেত্রে কিন্তু এটাই
সবাইকে গাইড করছে বা নেতৃত্ব দিচ্ছে। তাহলে ইউএসএতে এর ফাউন্ডার কে ছিলেন? না, গ্লোটফিল্ড। কারণ তিনি ASLEর সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমেরিকাতে ইকো ক্রিটিসিজম যে প্রতিষ্ঠা করা হলো তার ফাউন্ডারও তাকে বলা হচ্ছে প্রতিষ্ঠাতা। তাহলে আমেরিকান ইকো ক্রিটিসিজমের ফাউন্ডার, কো ফাউন্ডার অফ ASLE, চেরিল গ্লোটফেল্ডি। আর 1996-এ তিনি এবং হ্যারোল্ড ফ্রম মিলে দ্য ইকো ক্রিটিসিজম রিডার নামে একটা সংকলন প্রকাশ করেন, যেটা ইকো ক্রিটিসিজমের একটা টেক্সট বুক হিসেবে আজও কিন্তু অমর হয়ে রয়েছে। কারণ এই যে সময়কাল, এখান থেকেই কিন্তু ইকো ক্রিটিসিজম মানে আমাদের কলেজের সিলেবাস এবং বড় বড় ইউনিভার্সিটির সেই সমস্ত রিসার্চ সেন্টারেও কিন্তু ইকো ক্রিটিসিজম নিয়ে রিসার্চ করা শুরু হয়ে গিয়েছিল। মানে মানুষ বুঝতে শুরু করেছিল যে লিটারেচার যে কেবল একটা কাল্পনিক বিষয় তা কিন্তু নয়, বিভিন্ন বিষয়ের সাথে সাথে লিটারেচারও কিন্তু জলবায়ু এবং বাস্তুসংস্থানের সংকটের একটা আয়না হিসেবে উঠে এসেছে। বোঝা গেছে? এরপরে আমরা ইকো ক্রিটিসিজমের প্রধান ঐতিহ্যগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমেরিকান ধারা মানে আমেরিকান ট্র্যাডিশন এবং ব্রিটিশ ট্র্যাডিশন নিয়ে আমরা আলোচনা করব। আমেরিকান ট্র্যাডিশন বা আমেরিকান ঐতিহ্য কি? দেখো, আমেরিকান ক্রিটিসিজম মূলত ট্রান্সেন্ডেন্টালিজম বা সেই অতীন্দ্রিয়বাদ নামে যে একটা ফিলসফিক্যাল মুভমেন্ট তৈরি হয়েছিল তার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে এই আমেরিকান ট্র্যাডিশন, যেটা ইকো ক্রিটিসিজমের একটা মেজর ট্র্যাডিশন বলে আমরা জানি। তো এই যে ট্রান্সেন্ডেন্টালিজম, এই ধারার লেখকরা কি বিশ্বাস করতেন? না, প্রকৃতির সান্নিধ্যে গেলে মানুষের আত্মার ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো হয়। মানে যতই মানুষ প্রকৃতির কাছে যাবে ততই নাকি তার আত্মা ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবে। এবং এর প্রধান ব্যক্তিত্ব কারা কারা ছিলেন? রাল্ফ ওয়ালডো এমারসন, মার্গারেট ফুলার, হেনরি ডেভিড থরো। কারণ আমরা রাল্ফ ওয়ালডো এমারসনের সেই নেচার দেখতে পাই 1836-এ। এখানে তিনি কি গুরুত্ব দিয়েছিলেন? এখানে তিনি বলেছিলেন যে প্রকৃতি কেবল মানুষের ভোগের বস্তু নয়, এটা একটা স্পিরিচুয়াল ওয়েলথ, আধ্যাত্মিক সম্পদ। মানুষের উচিত প্রকৃতির সাথে একত্রিত হয়ে যাওয়া। এবং তার এই যে লেখাকে, একে ইকো ক্রিটিসিজমের ম্যানিফেস্টো বলা হয় আমরা জানি আমেরিকান ট্র্যাডিশন অনুযায়ী, মানে আমেরিকান ট্র্যাডিশনে। বোঝা গেছে? এছাড়াও মার্গারেট ফুলারের সামার অন দ্য লেকস, যেটা 1843-তে এসেছিল, এখানে তিনি কি বলেছিলেন? তিনি একটা অন্যতম নারী লেখক এবং তিনি তার এই লেখাতে বলেছিলেন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক সেটাকে তিনি এখানে তুলে ধরেছিলেন। তিনি আমেরিকার সেই পশ্চিম সীমান্তের যে প্রকৃতি এবং সেখানের মানুষের যে প্রভাব সেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন এখানে। এছাড়া হেনরি ডেভিড থরোর ওয়ালডেন, যেটা 1845 নাগাদ এসেছিল, সেখানে আমরা কি দেখতে পাই? যে তিনি ম্যাসাচুসেটসের ওয়ালডেন পন্ডের পাড়ে 2 বছর 2 মাস 2 দিন একটা ছোট কেবিনে একা থেকেছিলেন। তার সেই সমস্ত বর্ণনা, অভিজ্ঞতা তিনি ব্যক্ত করেছেন। তিনি চেয়েছিলেন কৃত্রিম সমাজ ছেড়ে প্রকৃতির খুব কাছে গিয়ে সেই আসল বা এসেন্সিয়াল লাইফটাকে অনুভব করতে। এবং তার এই বইতে তিনি সেই প্রকৃতির পর্যবেক্ষণ করে মিতব্যয়িতা বা সেই আধুনিক যান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ করে এখানে তার সমস্ত ডিটেইল তিনি ইনক্লুড করেছিলেন। তাই আমেরিকান ক্রিটিসিজমের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ক বললে আমরা এই ওয়ালডেনকে বলতে পারি। বোঝা গেছে? আমেরিকান ঐতিহ্যের মূল কথা তাহলে কি? আমেরিকান ঐতিহ্য বা আমেরিকান ট্র্যাডিশনের মূল কথা আমরা কি দেখতে পাচ্ছি? না, প্রকৃতিতে ফিরে চলো। কারণ এটা সেই আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিজমের উপরে ভিত্তি করে, এবং সেই ট্রান্সেন্ডেন্টালিস্টদের মূল কথাই কি ছিল? প্রকৃতিতে ফিরে চলো। এই লেখকরা মনে করতেন আধুনিক শহর, এই যে শিল্পায়ন মানুষকে কলুষিত করেছে, প্রকৃতি মানুষকে এই কলুষিত অবস্থা থেকে মুক্তি দিতে পারে, মানে প্রকৃতি মানুষকে এই কলঙ্ক থেকে পবিত্র করতে পারে। তাই আমেরিকান ট্র্যাডিশনের মূল কথাই হচ্ছে তাহলে প্রকৃতিতে ফিরে চলো, নেচার অ্যাজ লাইফ ফোর্স। আর এর ঠিক বিপরীত ধারা কি? ব্রিটিশ ট্র্যাডিশন। এই ব্রিটিশ ট্র্যাডিশন বা ব্রিটিশ ইকো ক্রিটিসিজমকে গ্রিন স্টাডিজও বলে আমরা জেনেছি সবার প্রথমেই। তো মূলত এটা ব্রিটেনের ইতিহাস এবং তাদের সেই সাহিত্যিক প্রেক্ষাপট থেকেই জন্ম নিয়েছে। মানে এর মূল শিকড় কিন্তু ছিল ব্রিটিশ রোম্যান্টিসিজমে, যেটা 1790s দশকে দেখতে পাওয়া গিয়েছিল, সেই রোম্যান্টিক মুভমেন্ট বা রোম্যান্টিক আন্দোলন যাই বলো। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা সেখানে দেখেছিলাম, এসটি কোলরিজকে দেখতে পেয়েছিলাম, জন কিটস, এদের মতো কবিরা সেখানে ছিল, যারা শিল্প বিপ্লবের সময় যখন প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছিল তখন তাদের কবিতার, তাদের লেখার মাধ্যমে প্রকৃতির সেই গুরুত্বকে তুলে ধরেছিল, তাই তো? তাহলে ব্রিটিশ
ট্র্যাডিশন মানে ইকো ক্রিটিসিজমের যে ব্রিটিশ ট্র্যাডিশন এর মূল ভিত্তি ব্রিটিশ রোম্যান্টিসিজম আমরা বলবো, এবং কি ফিগার হিসেবে ব্রিটিশ ট্র্যাডিশনের কি ফিগার হিসেবে আমরা জোনাথন বেটের নাম পাবো। দেখো, জোনাথন বেটকে ব্রিটিশ ইকো ক্রিটিসিজমের সবচেয়ে প্রভাবশালী থিওরিস্ট মনে করা হয়। তার অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে রোম্যান্টিক ইকোলজি 1991 এবং দ্য সং অফ দ্য আর্থ যেটা 2000 সালে এসেছিল। রোম্যান্টিক ইকোলজি বইতে তিনি কি দেখিয়েছেন? এখানে তিনি দেখিয়েছেন যে ওয়ার্ডসওয়ার্থের মতো রোম্যান্টিক কবিরা আসলে আধুনিক পরিবেশবাদের অগ্রদূত ছিলেন। মানে ওয়ার্ডসওয়ার্থের কথা বলেছেন তিনি। তাদের সেই সমস্ত কবিতা পড়লে বোঝা যায় যে তারা নাকি বাস্তু সংস্থান বা ইকোলজি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন, এটাই তিনি এখানে বলেছেন। আর দ্য সং অফ দ্য আর্থে তিনি কি আলোচনা করেছেন? যে সাহিত্য কিভাবে পৃথিবীর গান বা তার স্পন্দনকে ধারণ করে নিজের মধ্যে এবং মানুষের সাথে প্রকৃতির সংযোগ ঘটিয়ে দেয়, সেই বিষয় নিয়ে এখানে তিনি আলোচনা করেছিলেন। এবং এটাকে এই যে ইকো ক্রিটিসিজম এর একটা মূল গ্রন্থ বলা হয় ব্রিটিশ ট্র্যাডিশনের দিক থেকে। তাহলে ব্রিটিশ ট্র্যাডিশনে আমরা কি আইডিয়াস হিসেবে ইকো ক্রিটিসিজমের কি পাই না পরিবেশগত সচেতনতার প্রতিফলন দেখতে পাই এখানে। ব্রিটিশ ঐতিহ্যের মূল বিশ্বাসই হচ্ছে যে সাহিত্য কেবল মানুষের আবেগ নিয়ে কাজ করে না, বরং এটা একটা নির্দিষ্ট সময়ের সেই পরিবেশগত পরিস্থিতি বা মানুষের সেই সচেতনতাটাকেও কিন্তু প্রতিফলিত করে। এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস, নট অনলি ইমোশন। আর কি না লিঙ্কস বিটুইন কলোনিয়ালিজম অ্যান্ড ডিফরেস্টেশন। কলোনিয়ালিজম সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে, কারণ ব্রিটিশ ধারার একটা অনন্য দিক এটা, তাই তো এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ বিশ্বজুড়ে প্রকৃতির ধ্বংসের কারণ হয়েছিল। কারণ ইউরোপীয় দেশগুলো যখন ভারত বা আফ্রিকার মতো সেই দেশগুলোকে দখল করেছিল, তখন তারা নিজেদের লাভের জন্য সেখানে বিশাল বনভূমি কেটে কলকারখানা গড়ে তুলেছিল, তাই তো বনভূমি উজাড় করে দিয়েছিল, অর্থাৎ মানুষের ওপর শাসন এবং প্রকৃতির ওপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তো এই যে দুটো বিষয়, মানুষের ওপরে শাসন, প্রকৃতির ওপরে ধ্বংসযজ্ঞ, এই দুটো বিষয় যে একে অপরের সাথে জড়িত, ব্রিটিশ ইকো ক্রিটিসিজম সেটা একদম স্পষ্টভাবে তুলে ধরেছে। তাহলে আমরা আমেরিকান ঐতিহ্য মানে ইকো ক্রিটিসিজমে আমেরিকান একটা ট্র্যাডিশন দেখলাম, একটা ব্রিটিশ ট্র্যাডিশন দেখলাম। আমেরিকান ধারাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির সৌন্দর্য এবং সেই ইন্ডিভিজুয়ালিজম এর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, ব্রিটিশ ধারাতে বা ট্র্যাডিশন আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি পরিবেশের সেই পলিটিক্যাল যে হিস্ট্রি, রাজনৈতিক যে ইতিহাস এবং শিল্পায়ন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সেই সমস্ত নেগেটিভ দিকগুলো বা নেতিবাচক যে প্রভাব তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে ইকো ক্রিটিসিজমের মেজর ট্র্যাডিশনের মধ্যে আমেরিকান ট্র্যাডিশন এবং ব্রিটিশ ট্র্যাডিশন নিয়ে আশা করি বুঝতে পেরেছো যে এই দুটো ধারার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় এবং এই দুটি ধারাতে কোথায় কোন জায়গার উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। আশা করছি এই বিষয়ে আর কারো কোনো অসুবিধে নেই। তাহলে আজকের ক্লাসে আমরা ইকো ক্রিটিসিজমের মূল ধারণা মানে ইকো ক্রিটিসিজম কি, কোথা থেকে এসেছে, তার শব্দের অর্থ কি, ইকো ক্রিটিসিজমের ঐতিহাসিক বিকাশ মানে ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার ইনডিসিপ্লিনারি রুটস, তার কোর আইডিয়াস, তার বেসিক অ্যাজাম্পশনস ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। আশা করছি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। ইকো ক্রিটিসিজম রিলেটেড বিভিন্ন থিওরি, ইকো ক্রিটিসিজমের কোর আইডিয়াস, ইকো ফেমিনিজম এবং ইকো ক্রিটিসিজম রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত গ্রন্থ এবং বিভিন্ন ঘটনা সম্পর্কিত বিষয় আমরা এর পরবর্তী ক্লাসে মানে পার্ট 2-তে, ইকো ক্রিটিসিজমের পার্ট 2-তে আমরা আলোচনা করব। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে ইকো ক্রিটিসিজমের পার্ট 2 নিয়ে এর পরবর্তী ক্লাসে।